মধ্যরাত থেকে টানা বৃষ্টি, রাজধানীর অধিকাংশ এলাকায় তীব্র জলাবদ্ধতা, জট আর যান সংকটে চরম ভোগান্তি, বেশিরভাগ স্কুল কলেজ বন্ধ। ভারী বর্ষণে চট্টগ্রামের অধিকাংশ এলাকা প্লাবিত, ৭ জেলায় বন্যা, প্রাণ গেছে ৪৪ জনের, জীবন রক্ষা ও ত্রাণ নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধানমন্ত্রীর। শেখ হাসিনার স্বাধীনভাবে দেশে আসার সুযোগ নেই, ফেরাতে চলছে কূটনৈতিক তৎপরতা, আনা গেলে যেতে হবে কারাগারে, জানালেন চিফ প্রসিকিউটর। দেশের টাকা লুট করে বিদেশ পলাতকদের ব্যাপারে কোনো আপোষ নয়, সাফ জানালেন অর্থমন্ত্রী। আর্থিক শৃঙ্খলা ফেরানোই সরকারের প্রধান অগ্রাধিকার। পঁচানব্বই বছরে জীবনাবসান সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার পর দাফন। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। সকাল থেকে রাজধানী সহ সারা দেশে মুষলধারে বৃষ্টি, ঢাকার চারপাশ যেন পানিতে ভাসছে। ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন। দিনভর বৃষ্টিতে ডুবে রাজধানীর রাজপথ হয়ে যায় যেন এক টুকরো নদী। চরম দুর্ভোগে নগরবাসী। প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজধানীর অধিকাংশ স্কুলের ক্লাস এবং পরীক্ষা স্থগিত করা হয়। সাড়ে ৮টা বাজার পর্যন্ত শুধু একটা অ্যাম্বুলেন্সের জন্য রাস্তায় বেড়াইছি, পানির জন্য কোনো গাড়ি আইতে চায় না। কলেজ মেডিকেলতে আইতে রাস্তায় মারা গেছে, এই মেডিকেল আট পথে আর কি। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানী রাজপথের শুধু যানবাহনের চাকাই থেমে যায়নি, থেমে গেছে একটি জীবন প্রদীপও। গাড়ি তো আর স্টার্ট হইতেছে না, আমার খেলনা তো এদিকে যাইতে হবে। আমরা দোকান খুলতে আসছি, আমাদের ব্যবসা বাণিজ্য একবার অবস্থা খারাপ, দোকানপাট বন্ধ করে বাসায় চলে যেতেছি। রাজধানী মিরপুর, ধানমন্ডি, কাউরান বাজার, মগবাজার, রামপুরা, গুলশান কিংবা পুরনো ঢাকা এলাকা ভেদে চিত্রটা প্রায় একই। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর। সকালের ব্যস্ত সময়ে এই জলাবদ্ধতা নগরবাসীর জন্য ডেকে এনেছে চরম ভোগান্তি। বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে হুন্ডা পানির দিকে। মিরপুরের মতো রাস্তার যদি এত বাজে অবস্থা হয় তাহলে আমরা কিভাবে সার্ভাইভ করব? ওই সাইড থেকে সামনে গেলে আরো প্রচন্ড পানি, অলমোস্ট আপনার কোমর পর্যন্ত পানি, আপনার 10 নম্বরের সাইডে। জলাবদ্ধতার কারণে তীব্র যানজটের মধ্যে স্থবির রাজপথ, গাড়ির হর্নের সঙ্গে ময়লা পানিতে জীবন ঝালাপালা। পানির নিচে খানাখন্দে এক একটি অদৃশ্য ফাঁদ। কোথাও বিকল হয়ে মাছ রাস্তায় দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশা ও গণপরিবহনের তীব্র সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েন নারী ও শিশুরা। কাউন্টারে আসছিলাম ভাই, বাসায় মানুষ অসুস্থ, হসপিটালে ভর্তি, এখন আবার যাচ্ছি। 1200 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসছি, সিএনজি ভাড়া। বর্ষাকালে সবাই রাস্তা খোরাখুরি করে, শুকনো কালে হারা কি করে আমি জিনিসটা বুঝতে পারছি না। ভাড়া তো কম বেশ আছে, কিন্তু যাওয়া তো যায় না ওই দিক। মানুষের অবস্থা ভয়ঙ্কর, মানুষ যদি না যাবে পারে মানুষকে ভাড়া দিব। তবে প্রাকৃতিক দুর্যোগের ঘোষণা দিয়ে রাজধানীর অধিকাংশ স্কুলের ক্লাস এবং পরীক্ষা স্থগিত করায় কিছুটা শান্তি পায় শিক্ষার্থীরা। এদিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে জলাবদ্ধতা তৈরি হয়, চলাচলে বিঘ্ন ঘটে কর্মকর্তা, কর্মচারী এবং সচিবালয়ে আসা সাধারণ দর্শনার্থীরাও। এদিকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কমে আসবে এবং প্রকৃতির এই রূপে কিছুটা স্বস্তি ফিরে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় গত ২৪ ঘন্টা রেকর্ড করা হয়েছে ৯৭ মিলিমিটার এবং আজকে ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় এই ৬ ঘন্টা ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ৪৮ ঘন্টা পরে বৃষ্টিপাতের তীব্রতা যেটা আছে সেটা কমে আসবে, তো বৃষ্টিপাত থাকবে। জলাবদ্ধতা দূর করে ঢাকাকে সচল রাখতে প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা, এমনটাই মনে করেন রাজধানীবাসী। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর পরিস্থিতি জানাতে পান্থপথ এলাকায় রয়েছেন সহকর্মী অজিত সরকার। অজিত, টানা বৃষ্টিতে রাজধানীর এখনকার চিত্র কি দেখছেন? রাস্তা থেকে পানি নেমেছে কিনা, যান চলাচল পরিস্থিতি কেমন, সব মিলিয়ে জানতে চাই। এখনো কিন্তু রাজধানীর অধিকাংশ অলিগলি, মেইন সড়কে এখনো কিন্তু পানি কিন্তু আছে, আমরা এখনো দেখতে পাচ্ছি অনেক সড়কে। তো আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ব্যস্ততম সড়ক যে পান্থপথ, গ্রিন রোড পান্থপথে আছি। এখানে কিন্তু একেবারে ফার্মগেট থেকে শুরু করে এই যে গ্রিন রোড পান্থপথ যে সড়কটি রয়েছে, এই সড়কটিতে কিন্তু এখনও কিন্তু হাঁটু সমান পানি রয়েছে। কিন্তু এখনও আমরা এখানে বিভিন্ন গাড়ি এখানে যাচ্ছে, তারা এই গাড়িতে চলাচলের কারণে সৃষ্ট ঢেউয়ের ফলে কিন্তু আশেপাশে
পাশে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে কিন্তু পানি উঠে গেছে। তারা ওদের অনেকেই কিন্তু দোকান কিন্তু এখানে বন্ধ করে তারা কিন্তু চলে গেছে। অনেকে পানি নিষ্কাশন করছে, আমরা দেখছি তারা পানি নিষ্কাশন করছে। তারপরও কিন্তু গাড়ি চলাচল করছে। আপনি জানেন যে আসলে রাত 12টার পর থেকে টানা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই সৃষ্ট জলাবদ্ধতা রাজধানীতে সৃষ্টি হয়েছে। রাজধানীর যে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু সড়কগুলোতে আমরা দেখেছি পানি এখনও আছে, কিছু কিছু জায়গায় পানি সরে গেছে, এখনও অধিকাংশ জায়গার পানি কিন্তু এখনও যে অলিগলি প্রধান সড়কও কিন্তু এখনও কিন্তু পানি রয়েছে। কিন্তু তো আমরা দেখেছি রাত যে 12টার পর থেকে ভোর সকাল 6টা পর্যন্ত কিন্তু 82 কিলোমিটার 76 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। 12টা থেকে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত 82 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং গত 24 ঘন্টায় 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর এমনটিও জানিয়েছে যে আগামী 48 ঘন্টার পর ভারী বৃষ্টিপাত অনেকটা কমে আসবে। তবে এই চলতি মাসের যে 20 তারিখ নাগাদ লঘুচাপের একটা সংখ্যা কিন্তু রয়ে গেছে। এই ভারী বৃষ্টি কিন্তু আজও কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতের কিন্তু সংখ্যা কিন্তু রয়েছে। কিন্তু তো আমরা আসলে দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির ফলে কিন্তু দুপুর প্রায় 2টা পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। কিন্তু বৃষ্টির ফলে কিন্তু আজকে যে সারাদিন যে সপ্তাহের প্রথম কর্মদিবসে আজকে কিন্তু স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতও কিন্তু মানুষজন যেতে ভোগান্তি পোহাতে হয়েছে তাদেরকে। শিক্ষার্থী অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু ক্লাস পরীক্ষা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। নানা ভোগান্তিতে পড়তে হয়েছে সেই পথচারী থেকে শুরু করে বিভিন্ন কর্মজীবী মানুষদের। অজিত, ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টিতে ডুবে যায় রাজধানীর বিভিন্ন এলাকা, এতে সীমাহীন ভোগান্তিতে পড়ে নগরবাসী। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর বনানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, টানা বৃষ্টিতে এখন চিত্র কি, পানি নেমেছে কিনা এবং যানজটের কি অবস্থা, সব মিলিয়ে জানাবেন আমাদের। জি করি, আসলে এই মুহূর্তে রয়েছি বনানীতে। জানেন যে আসলে এই সড়কটি কিন্তু গতকাল রাত থেকে যে টানা বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টির ফলে কিন্তু এই সড়কে পানি জমেছিল এবং তারপর থেকে আসলে প্রচন্ড যানজট, তীব্র যানজট সেটা কিন্তু সকাল থেকে সৃষ্টি হয়। আপনি জানেন যে আসলে রবিবার এবং বৃহস্পতিবার কিন্তু আমাদের রাজধানীতে অন্যান্য দিনের তুলনায় একটু অতিরিক্ত যানজট সৃষ্টি হয় রবিবার, সপ্তাহের শুরুর দিন এবং শেষের দিন। তবে আজকে মধ্যরাত থেকে যে টানা বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টির পানি কিন্তু রাজধানীর বিভিন্ন সড়ক এবং রাজধানীর আশপাশের এলাকা কিন্তু একদমই জলবদ্ধতা সৃষ্টি করেছে। যে জলবদ্ধতা সৃষ্টির কারণে রাজধানীর প্রতিটি সড়কই তীব্র যানজট দেখা দিয়েছে। দেখতে পাচ্ছেন যে সড়কের চিত্র, বনানী সড়কের চিত্র। এই মুহূর্তে কিন্তু অফিস শেষ সময় গাড়ি কিন্তু একদমই নড়ছে না। মানে পুরো মহাখালী থেকে শুরু করে বনানীর যে কুড়িল এয়ারপোর্টের দিকে যে সড়কটি গিয়েছে, মানে গাড়ির চলাচল, যান্ত্রিক চলাচল একদমই নেই বললেই চলে। মানে থেমেও চলছে না, দেখতেই পাচ্ছেন। আসলে আমাদের আর এক সহকর্মী যেমনটি বলছিলেন যে এখনো কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এখনো পানি জলবদ্ধতা সৃষ্টি রয়েছে এবং যদিও সেই পানি নিষ্কাশনের কাজ কিন্তু চলমান, তারপরেও রাজধানীতে রবিবার আসলে সপ্তাহের শুরুর দিন হওয়ায় এবং টানা বৃষ্টি, মধ্যরাত থেকে টানা বৃষ্টির কারণে কিন্তু এই তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, যার ফলে অফিসগামী এবং যারা স্কুল শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু চরম বিপাকে পড়তে হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকে হেঁটে যাচ্ছেন, গাড়ি থেকে নেমে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। তবে আরো হয়তো কয়েক ঘন্টা এই যানজট এভাবেই থাকবে রাজধানীতে, যদিও বৃষ্টির পানি কিন্তু ইতিমধ্যে অনেক সড়ক থেকেই নেমে যাচ্ছে এবং কমে যাচ্ছে। যদিও আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য, তারা কিন্তু গতকালকেও বলেছিলেন যে আসলে রাজধানীতে ভারী বৃষ্টি বা লম্বা বৃষ্টি রাজধানীতে কিন্তু হওয়ার কথা ছিল না। তারপরেও কিন্তু মধ্যরাত থেকে কিন্তু রাজধানীতে যে টানা বৃষ্টি, সে বৃষ্টির ফলে কিন্তু নগরবাসী থেকে শুরু করে দেশের মানুষের যে একটি যান্ত্রিক ত্রুটি এবং বিঘ্ন, সেটি কিন্তু আসলে সকাল থেকে আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু দেখিয়েছি রাস্তার জলবদ্ধতা। তবে সুখবর হচ্ছে হয়তো আগামী 2-1 দিনের মধ্যে থেকে বৃষ্টির মাত্রা কমে আসবে এবং আকাশও পরিষ্কার হবে, এমন বার্তাই কিন্তু দিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। কৌরি, এই ছিল রাজধানীর বনানী থেকে। শুভ, ধন্যবাদ আপনাকে। অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে বলেছেন সরকার প্রধান।
দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল এক সভায় এই নির্দেশনা দেন তিনি। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ এলাকার জলাবদ্ধতা সর্বশেষ পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবহিত করলে এমন নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো ও বিশুদ্ধ খাবার পানি, শিশু খাদ্য, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে আশ্রয় কেন্দ্রগুলোতে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, বিদ্যুৎ ও যোগাযোগ সুবিধা সচল রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি। টানা বৃষ্টিতে ডুবে আছে দেশের বিভিন্ন এলাকা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা কেমন দেখছেন? স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের তৎপরতা কেমন, সব মিলিয়ে জানাবেন। করিয়ে আমি সকাল থেকে সাতকানিয়া বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি ত্রাণ সহায়তা বা এই ধরনের অ্যাক্টিভিটিস বা কর্মসূচি আমি কিন্তু কোনো কারো কাছ থেকে আসলে দেখিনি। এখানে যারা এসেছেন বা যারা আছেন তারাই বলছেন বারবার যে এখন পর্যন্ত কোনো ত্রাণের গাড়ি আসেনি বা ত্রাণের নৌকা আসেনি। আর সবসময় তারা এটাও বলছেন যে সরকারের পক্ষ থেকে যেহেতু একটি নির্দেশনা দেওয়া আছে সংশ্লিষ্টদেরকে এই ত্রাণের বিষয়ে কঠিনভাবে আসলে নজর দেওয়া প্রয়োজন, সেই বিষয়টাও কিন্তু আসলে মানছেন কোথাও কোথাও, আবার কোথাও কোথাও মানছেন না। কারণ হচ্ছে এখানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে কোনো প্রকার ত্রাণই আসেনি এখন পর্যন্ত। তবে একটি বিষয় যদি দেখি যে বলা যায় এটা যে সাতকানিয়া পুরো অঞ্চলটাই একদম পানির নিচে তলিয়ে আছে। এই থেকে আসলে উদ্ঘাটন বা এই স্বাভাবিক চিত্র কবে ফিরবে সেটা নিয়ে অনেকটা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। এবং কি এখানে শুধুমাত্র যে বাড়িঘর পানির নিচে তলিয়ে আছে তা কিন্তু নয়, ছোটো ছোটো ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল, বিভিন্ন খামার ছিল, মাছের খামার ছিল, মুরগির খামার ছিল, এই যে ব্যবসাগুলো এগুলো কিন্তু আসলে ধ্বংস হয়ে গেছে। এমনকি তারাও বেকার হয়ে গেছেন। এমনকি এই পানি যখন নেমে যাবে তার পরবর্তীতে যে চূড়ান্ত সংগ্রাম করবে, লড়বে আবার নতুন করে গড়ার জন্য, সেটা কিন্তু আসলে তারা সাহস পাচ্ছেন না। কারণ হচ্ছে তাদের আর্থিক অবস্থা এতটাই নাজুক হয়ে দাঁড়িয়েছে এখন যে পাশে আসলে সহযোগিতা ছাড়া সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলছেন যে ক্ষুদ্র ঋণ বা সহজ ঋণের মাধ্যমে আবার তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানো, সেই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের সঙ্গে কথা বলছেন। আর পাশাপাশি তো আমি সকাল থেকেই দেখানোর চেষ্টা করেছি যে পুরোটাই হচ্ছে বুক সমান পানি, কোথাও কোথাও আবার হাঁটুর পরিমাণ পানি আছে। এমনকি আবার অনেকেই আবার বলছেন যে যেহেতু দুপুরের পর থেকে ৩টার পর থেকে বৃষ্টির প্রভাবটা কিছুটা কমেছে, এখন বৃষ্টি নেই, তো সেক্ষেত্রে এইখানকার যে জীবন মান সেটা তারা এখানকার যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু বলছেন যে আসলে এই পানির প্রবাহটা কিছুটা কমেছে বলে কিন্তু তারা বলছেন। এখন তারা এটাও বলছেন যে আগামীকাল বা পরশু যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু এই পানি বেশি দিন থাকবে না বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো তারপরেও তারা আশায় আছেন, বুক বেঁধে আছেন যে কেউ কোনো প্রতিষ্ঠান বা বেসরকারি হোক সরকারি হোক যারাই হোক না কেন যাতে করে ত্রাণ নিয়ে সহযোগিতা করেন। এবং কি শুধুমাত্র ত্রাণ নয়, সেখানে যে ওষুধের যে একটা বিষয় জটিলতা আছে সেটাও যাতে করে তারা পেয়ে যান সেটাও কিন্তু দাবি করছেন। এই ছিল এখান থেকে করি সব শেষ করে। দর্শক, চট্টগ্রামের সাতকানিয়ার বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। আবারও ডুবল চট্টগ্রাম। প্রবল বর্ষণে নগরের বিভিন্ন এলাকায় পানি উঠায় দুর্ভোগে বাসিন্দারা। কারো কারো দাবি জলাবদ্ধতার পেছনে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীরও দায় কম নয়। ভারী বৃষ্টির কারণে নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা এবং শ্রেণী কার্যক্রম স্থগিত করা হয়েছে। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে চট্টগ্রামের বেশিরভাগ নিম্নাঞ্চল থই থই করছে পানিতে। মধ্যরাত থেকে সকালে বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর সড়ক অলিগলি। কাতালগঞ্জ সুলকবহর সিডিএ আবাসিকে তৈরি হয় হাঁটু সমান পানি। জলাবদ্ধতায় নাকাল নগরবাসী, কেউ রিকশায় কেউ হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। সব জায়গায় নালা ব্লক, এখন যখন পানি উঠে নালাগুলা খুলে দিচ্ছে, কিন্তু পানি তো হয়ে যাচ্ছে কিন্তু আর নালা তো ক্লিয়ার যাচ্ছে, মানুষ তো কষ্ট পাচ্ছে। কাতালগঞ্জ হইতে পুরো এরিয়া সড়কবর ধরে কাতালগঞ্জ ধরে পুরো ভিতরে পানি উড়ে ভরে যায়। জলাবদ্ধতায় বিকল যানবাহন, ভোগান্তিতে পড়েন অফিসগামী চাকরিজীবী ও শিক্ষার্থীরা। এখন আমাদের ওখানে এক মাজা পানি, গাড়িটা রানিং গাড়ি, পানির ভিতরে নামার কারণে মোটরে এবং ওই ফিল্টারে পানি ঢুকে এখন ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে, এখন টানে টানে আনতে হয়েছে আর কি। একটু করে বৃষ্টি হলে এটা একটু ফুরে যায়, আমাদের আসতে আসা যাওয়ার অনেক কষ্ট হয় আর কি।
তবে জলাবদ্ধতার পেছনে সিটি কর্পোরেশন সহ সেবা সংস্থাগুলোর দায় যেমন আছে, তেমনি নগরবাসীর দায়বদ্ধতাও কম নয়, এমন অভিযোগ বাসিন্দাদের। তো এখানে মেয়রের করার কিছু নেই আসলে। এখানে আমরা অপরিকল্পিত নগরায়ন এবং এখানে যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো উন্নত নয়। শুধু মিয়াম মহোদয়কে যে দোষ দিলে হবে না, আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। এদিকে ভারী বর্ষণ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত অনেকে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আরো কয়েকদিন। এই কারণে নিচু এলাকায় জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর পাহাড় ধসে 7 জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 51 জন। পানিবন্দী হয়ে পড়েছে 2,67,918টি পরিবার। দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য জানান। এদিকে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানির পাশাপাশি পার্বত্য জেলা কক্সবাজারে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনে দুর্গত এলাকার বাসিন্দারা। টানা বৃষ্টি আর ঢলে পার্বত্য 3 জেলা ও কক্সবাজারের নিম্নাঞ্চলে দুর্ভোগের যেন শেষ নেই। দুর্গম এলাকায় দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি উপচে শহরের আর্মিপাড়া, বালাঘাট, শেরেবাংলা নগর সহ বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত। অনেক বাড়িঘর, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি জমিতে পানি জমে থাকায় ভোগান্তি চরমে। এখনও বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। রাঙামাটিতে পানিবন্দী অন্তত 30,000 মানুষ। বিলাইছড়ির ফারোয়া ইউনিয়নে তলিয়েছে অন্তত 11টি গ্রাম। ডুবে আছে বাড়িঘর, দোকান, মন্দির, গির্জা। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হলেও তীব্র স্রোতের কারণে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। 3 দিন ভারী বৃষ্টির বর্ষণে ফারুয়ায় অনেক ক্ষতি হয়েছে। নিম্ন অঞ্চল ডুবে গেছে, তো এখানে অনেক ফ্যামিলি পানি বন্দী, 2টা বাড়ি সব তলায় গেছে। এখনো কেউ আসে নাই আমাদের থেকে দেখার জন্য। খাগড়াছড়ির ছোট মেরুং ইউনিয়নে পানি নেমে যাওয়ায় বাড়িঘরে ফিরছেন বাসিন্দারা, খুলছে দোকানপাট। তবে মেহেদিবাগ, গঞ্জপাড়া, কমলছড়ি, কালাডোবা ও চেঙ্গি নদীর কোলঘেঁষা এলাকার ফসলি জমি ও বীজতলা পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। পানি কিন্তু বার হয় না, এখন তো নষ্ট হয়ে যাবে। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট। কক্সবাজারের পেকো উপজেলার ভোলাইয়াখাল এবং মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তলিয়েছে গ্রামীণ সড়ক ও বসতভিটা। সদর, রামু ও ঈদগাঁওয়ের বন্যার পানি নেমে যাওয়ায় বিভিন্ন এলাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। এদিকে আমার পাড়াতে বাড়িঘর আছে, সব বাড়িঘর মানে 3 ভাগের 2 ভাগ ভেঙে গেছে। রাত্রের সময় আমরা এই নৌকা দিয়া অনেক মানুষ কিন্তু বাড়িঘর থেকে বাইর করে পাহাড়ে খুঁজছি। কক্সবাজার সদরের সদর ইউনিয়ন, রামুর, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, এই জায়গাগুলো পরিদর্শন করেছি। পর্যায়ক্রমে দ্রুত পানি নেমে যাচ্ছে এবং মানুষ আস্তে আস্তে ঘরে ফিরতেছে। এদিকে শহরের পূর্ব কলাতলিতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন তার স্বামী। 2টা ইউনিট আসে, 2টা ইউনিট এসে আমাদের উদ্ধার কাজ পরিচালনা করে এবং সর্বশেষ আমরা একজন মহিলাকে উদ্ধার করে হস্তান্তর করি। বন্যা পরবর্তী পুনর্বাসন এবং কৃষিখাতের ক্ষতি কাটিয়ে ওঠাই এখন বড় চ্যালেঞ্জ। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। টানা বর্ষণে প্লাবিত হচ্ছে দেশের নতুন নতুন এলাকা। পানিবন্দী অনেকে। জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াত থেকে শুরু করে জনজীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব পড়েছে। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি। এই দুর্ভোগ উপেক্ষা করে ভিজে ভিজেই বিদ্যালয়ে ছুটছেন শিক্ষার্থীরা। অনেকের পরীক্ষা থাকায় অভিভাবকরাও দুর্ভোগে পড়েছেন। টানা ভারী বৃষ্টিতে গাইবান্ধা শহরের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। শহরের মধ্যপাড়া, মুন্সিপাড়া, মাস্টারপাড়া, স্কুল রোড সহ বিভিন্ন এলাকায় পানি জমে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। পরীক্ষার মধ্যে আমরা পানি দিয়ে আসতে পারতেছি না, আমাদের স্কুলের সামনে পানি। এখানে সেই স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের জন্য ভীষণ কষ্টকর, যা যন্ত্রণাদায়ক। কেন আমরা নাগরিকরা পৌর কর দিয়ে এই কষ্টটা কেন করবো? এই ময়লা পানি কেন ভোগ করবো আমরা? বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় পানি জমে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং নিম্ন আয়ের মানুষ। আমাকেও দিন যাচ্ছে কষ্টে, নামতে পারতেছি না, ঘরের ভিতর রুগী নিয়ে যেতে পারতেছি না। একটু বৃষ্টি হলেই অত্র এলাকায় পানি কি পরিমাণ হাঁটু পানি হয়ে যায়, যেটা জনদুর্ভোগ।
কুমিল্লা নগরী সহ বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে আবাসিক এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। বিশেষ করে ধর্মপুর খাদ্যগুদাম, রেসকোর্স, অশোকতলা, ছায়াবিতান, আবাসিক এলাকা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। হবিগঞ্জে উঁচু এলাকার বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও একই সাথে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। স্বস্তি ফিরেছে মৌলভীবাজারে, সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। বৃষ্টি কমে আসায় পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকা থেকে ধীরে ধীরে পানি নামছে। আবহাওয়া অফিস জানায় আগামী 24 ঘণ্টায়ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। আগামী 48 ঘণ্টায় নতুন করে সিলেট, রংপুর এবং ময়মনসিংহ এই 3 বিভাগে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে। এসব জেলায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। বিকালে এই তথ্য জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। আগামী 24 থেকে 48 ঘন্টায় নদী পানি হ্রাসের প্রবণতা অব্যাহত থাকতে পারে, যার ফলে মূলত বান্দরবান, কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার সাঙ্গু-মাতামুহুরী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে। তবে 3 দিন বা তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত হ্রাস পেতে পারে এবং নদ-নদীর পানিও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী সহ অন্যান্য নেতাকর্মীরা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। একই সঙ্গে আমি মরহুমের শোক সন্তপ্ত পরিবার, আত্মীয় স্বজন, সহকর্মী, শুভেচ্ছাদায়ী এবং অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা, আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা তাদের এই শোক বহন করার তৌফিক, ধৈর্য ও ধৈর্য দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। আমি এ পর্যায়ে মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান এমপি মহোদয়কে সবিনয় অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। সম্মানিত প্রধানমন্ত্রী, মাননীয় ডেপুটি স্পিকার, চিফ হুইপ বৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, মহান সংসদের সম্মানিত সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমরা বাংলাদেশের অতি পরিচিত মুখ একজন প্রিয়জনকে বিদায় দিতে এখানে সমবেত হয়েছি। আমরা জানি তবে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। মানুষটি সম্পর্কে সকলেই এক বাক্যে স্বীকার করেন যে তার কোনো ব্ল্যাক স্পট তার জীবনে নেই। পেশাগত জীবনে তিনি অত্যন্ত দক্ষতা, সুনাম এবং বিশ্বস্ততার সাথে তার দায়িত্ব পালন করেছেন। আবার রাজনীতিবিদ হিসাবে একজন সফল রাজনীতিবিদ ছিলেন। অস্থায়ী রাষ্ট্রপতি এবং সংসদের স্পিকার হিসেবে তিনি গুরু দায়িত্ব পালন করেছেন। 6 বার তাকে জনগণ নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়েছে। তার জীবন অত্যন্ত কালারফুল এবং আপাত দৃষ্টিতে সফল। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তার প্রিয় বান্দাদের মধ্যে এখন থেকে শামিল করেন। একটু পরেই যখন মহান নবীর উম্মত হিসাবে তাকে আমরা সমঝে দেব, সেই সময় থেকে তার রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ যেন তাকে সাহচর্য দান করেন। তার কবরকে আল্লাহ যেন প্রশস্ত করে দেন, আলোকময় করে দেন এবং কবরের সমস্ত কষ্ট, দুঃখ আল্লাহ যেন আগেই দূর করে দেন। ময়দানে হাশরে ওঠার আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীন, সিদ্দিকিন, সালেহিন, শুহাদাদের সাথে আল্লাহ যেন তার হাশর নসিব করেন এবং আমাদের জন্য আল্লাহ তাআলা একই নিয়ামত যেন কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে সবক নেওয়ার তৌফিক দেন যে 3 টুকরা কাপড় বা 2 টুকরা কাপড় আমাদেরকে এইভাবেই গায়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমরা সেই কথা স্মরণ করে নিজেকে প্রস্তুত করি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরি, আমি মিস করেছি আমাদের সহকর্মী, এই সংসদে মাননীয় সদস্য নওশাদ জমির সহ পরিবারের সকল সদস্যদের প্রতি আমাদের গভীর শোক এবং সহানুভূতি আমরা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করছি দলের সম্মানিত মহাসচিব মাননীয় এলজেডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আসসালামু আলাইকুম। এই সংসদের সাবেক স্পিকার এবং বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি, 6 বার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশের রাজনীতিতে একটি উজ্জ্বল নক্ষত্র ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেব আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। পরম করুণা আল্লাহ তাআলার কাছে এই দোয়া গুনাহ মাফ করে দিয়ে তাকে যেন বেহেশতে নসিব করেন। তার পরিবারের সদস্য, আমাদের তার সন্তান ব্যারিস্টার নওশাদ জমির, তিনি আমাদের একজন কলিগ, এবং তার অন্যান্য সন্তানদের ও পরিবার সদস্যদের এই শোক সহ্য করবার ক্ষমতা দেন। ব্যারিস্টার নওশাদ জমিরের সমগ্র জীবন অত্যন্ত বর্ণাঢ্য। তিনি রাজনীতিবিদ হিসাবে যেভাবে সফল ছিলেন, তেমনি আইনজীবী হিসাবে সেই একইভাবে সফল ছিলেন। রাজনীতিতে তার সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয় যে তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। এখানে তার আস্থা ছিল একেবারে অসাধারণ। আমরা এই অসাধারণ মানুষটিকে পাবো না, তার যে কাজ, সেই কাজগুলোকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমরা অবশ্যই উপকৃত হব ও লাভবান হব। আজকে তার এই জানাজায় উপস্থিত সকলকে আমি এই আহ্বান জানাতে চাই যে আসুন আমরা সবাই আমাদের দেশ ও মাতৃকার যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, যা রক্ষা করবার জন্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেব সব সময় কাজ করেছেন, কথা বলেছেন, সেই থেকে আমরা এগিয়ে চলি সামনের দিকে। সবশেষে আবার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেবের এই ইন্তেকালে আমি আমার দল, বাংলাদেশ জাতীয় দল, তার সকল সদস্যদের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। এ পর্যায়ে পরিবারের পক্ষ থেকে কিছু বলার জন্য আমি মরহুমের পুত্র, বাংলাদেশ জাতীয় সংসদের পঞ্চগড় 1 আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের জানাজা অনুষ্ঠিত হচ্ছিল, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ভারতের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি দেশে এসে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। ফিরলে তাকে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হবে, কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের তিনি আরও জানান, শেখ হাসিনা চাইলেই সাধারণ নাগরিকদের মতো স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না। আসতে হলে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আসতে হবে। তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো তিনি নিজে নিজে আসার কোনো সুযোগ নাই। হয় তিনি এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করা হবে, অথবা তাকে পুশব্যাক করবে। আমাদের দেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামির জামিন হয়েছে এরকম নজির নাই। যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে গেছে তাদের ব্যাপারে বিএনপি কোনো আপোষ করবে না বলে জানিয়েছে অর্থমন্ত্রী। সংসদে প্রশ্নোত্তরে তিনি কথা বলেন, জানান আইন শৃঙ্খলা এই সরকারের প্রধান অগ্রাধিকার, এই জায়গায় কোনো আপোষ করা হবে না। শেয়ার বাজারে আস্থা ফিরে এসেছে বলে উল্লেখ করেন তিনি। যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে গেছেন তাদের ব্যাপারে বিএনপি কোনো কম্প্রোমাইজ করবে না, এই সরকার কোনো কম্প্রোমাইজ করবে না এবং এই ধারা অব্যাহত থাকবে। শুধু দেশের বিনিয়োগকারীদের রাস্তা ফিরে আসে নাই, লিস্টেড কোম্পানিদের রাস্তা ফিরে আসছে এবং বাইরের ফান্ড ম্যানেজার যারা আছে তাদেরও আস্থা ফিরে আসছে। এটা বাংলাদেশের গত 5 বছরে যতটুকু গেইন করে নাই, এই গত 2 মাসের মধ্যে এই নতুন আপনার কমিশন নিয়োগের পরে এর ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982,91,74,74,000 কোটি টাকা ব্যয় করেছে মাননীয় স্পিকার। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের খুজেস্তান প্রদেশের 3 শহরে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জবাবে আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে আইআরজিসি। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্সের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করে। তারা আরও জানায়, হরমুজ প্রণালী দিয়ে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজের ওপর সরাসরি হামলা চালায় ইরানি বাহিনী। হামলায় জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। এই ঘটনার পর থেকে জাহাজের একজন বেসামরিক ক্রু নিখোঁজ রয়েছেন। আইআরজিসির দাবি, জাহাজটি নিরাপদে চলাচলের জন্য নির্ধারিত রুট ব্যবহার করেনি। এ কারণে সেটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানো হয়েছে। ইরানের 140টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি মার্কিন সামরিক বাহিনীর, যদিও এই ব্যাপারে এখনো কোনো জবাব দেয়নি তেহরান।
সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।